হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের আমি যেটা আলোচনা করব গোলীয় তলে আলোর প্রতিসরণ। লাস্ট ক্লাস তোমাদের আমি প্রিজমে আলোর প্রতিসরণ ব্যাখ্যা করেছি। আজ আমি তোমাদের আলোচনা করব গোলীয় তলে আলোর প্রতিসরণ। প্রথমে আমাদের জানতে হবে গোলীয় তল বলতে কি। গোলীয় তল হলো, গোলীয় প্রতিসরক তল হলো একটি গোলকের অংশ যা দুটি স্বচ্ছ মাধ্যমকে পৃথক করে। মানে দেখতে ঠিক এই ধরনের একটা গোলীয় তল, গোলীয় প্রতিসরক তল যা একটি গোলকের অংশ যা দুটি স্বচ্ছ মাধ্যমকে পৃথক করে। মানে মাধ্যম 1 আর এটা মাধ্যম 2, দুটো মাধ্যমকে পৃথক হচ্ছে যে গোলীয় তলটি, তাকে গোলীয় তল বলে। গোলীয় তল দুই প্রকার: অবতল গোলীয় প্রতিসরক তল আর উত্তল গোলীয় প্রতিসরক তল। অবতল গোলীয় প্রতিসরক তল আর উত্তল গোলীয় প্রতিসরক তল। অবতল গোলীয় প্রতিসরক তলের বৈশিষ্ট্য হচ্ছে অবতল দিকটি, অবতল গোলীয় তলের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের অবতল দিকটি। মানে এইটা একটা অবতল গোলীয় তল যদি আমরা ধরে নিই, এটা একটু তোমাদেরকে বুঝতে হবে। যদি অবতল দিকটি মানে এই ভিতর দিকটা অবতল দিকটা যদি এটা লঘু মাধ্যম হয় আর এটা যদি ঘন মাধ্যম হয়, তাহলে অবতল সাইডটা যদি লঘু মাধ্যম আর এটা যদি ঘন মাধ্যম, যদি এর প্রতিসরাঙ্ক আমরা যদি μ2 এটা যদি μ1 হয়, মানে μ2 লেস দ্যান μ1 যদি হয়, সেই গোলীয় প্রতিসরক তলকে অবতল গোলীয় প্রতিসরক তল বলে। আর যদি অবতল দিকটি ঘন মাধ্যম হয় আর উত্তল দিকটি লঘু মাধ্যম হয়, আর অর্থাৎ μ1 μ2 গ্রেটার দ্যান μ1 যদি হয়, তাহলে সেই গোলীয় তলকে বলা হয় উত্তল গোলীয় প্রতিসরক তল। উত্তল গোলীয় প্রতিসরক তল মানে অর্থাৎ লঘু মাধ্যমের দিকটা উত্তল, আর অবতল গোলীয় প্রতিসরক তলের ক্ষেত্রে অবতল দিকটা লঘু মাধ্যমের দিকটা অবতল হবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা গোলীয় প্রতিসরক তলের কয়েকটা ডেফিনিশন আলোচনা করব। এক হচ্ছে মেরু। মেরু কাকে বলে? গোলীয় প্রতিসরক তল এম, এটা এম ড্যাশ, এই যে মধ্যবিন্দু, এটাকে বলা হয় মেরু। তাহলে ফার্স্ট আমরা যেটা আলোচনা করলাম মেরু কাকে বলে, এইগুলো নোট করতেও পারো নাও পারো। তাহলে গোলীয় প্রতিসরক তল এর মধ্যবিন্দুকে বলা হয় আমাদের মেরু। বক্রতা কেন্দ্র, দুই হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কাকে বলে? বক্রতা কেন্দ্র হচ্ছে এই গোলীয় তলটা যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। অলরেডি এইগুলো তোমরা জানো। 3, বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কাকে বলে? এই গোলীয় তলটি যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ। 4 পড়াবো প্রধান অক্ষ। প্রধান অক্ষ এই গোলকে, গোলীয় তলের বক্রতা কেন্দ্র আর মেরুর সংযোগকারী যে সরলরেখাটাকে বলা হয় প্রধান অক্ষ। তাকে কি বলা হয়? প্রধান অক্ষ। উন্মেষ কাকে বলে? আমরা অলরেডি উন্মেষ আমাদের আলোচনা করেছি, রৈখিক উন্মেষ আর কৌণিক উন্মেষ। গোলীয় প্রতিসরক তলের যে কার্যকর দৈর্ঘ্য, এই যে এই দৈর্ঘ্যটা এম এম ড্যাশ, এম এম ড্যাশ, এটা কি বলা হয়? আমাদের উন্মেষ, রৈখিক উন্মেষ। আর এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কৌণিক উন্মেষ। অ্যাপারচার যাকে বলা হয় অ্যাপারচার। তাহলে এইগুলো হচ্ছে গোলীয় প্রতিসরণ তলের কয়েকটি আমাদের কয়েকটি মানে সংজ্ঞা বা গোলীয় প্রতিসরক তল সংক্রান্ত কয়েকটি রাশি বলা চলে। আমরা চিহ্নের নিয়ম,
চিহ্নের নিয়ম কি? আমরা বলেছি গোলীয় তলটার মেরুটাকে এক্স এবং ওয়াই অক্ষের মূল বিন্দুতে বসাতে হবে। এটা এক্স অক্ষ, এটাকে এক্স ড্যাশ অক্ষ, এটা ওয়াই ড্যাশ, এটা ওয়াই। তাহলে চিহ্নের নিয়ম যেটা বলতে হবে, বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সর্বদা, যদি এইখানে বস্তু হয়, এখানে যদি প্রতিবিম্ব হয়, এটা যদি বস্তু ও হয়, প্রতিবিম্ব আই হয়, বস্তু দূরত্ব এইটা, তাহলে সেটা, এটা অবজেক্ট, তো এটা আমরা যদি মেরু পি ধরি, বস্তু দূরত্ব সর্বদা মেরু থেকে নির্ণয় করা হবে, এটা ইউ। আর প্রতিবিম্ব দূরত্ব মেরু থেকে মাপা হবে ভি। ঠিক আছে, মেরু থেকে যে দূরত্ব মাপা হয় তা যদি রশ্মির অভিমুখে হয়, অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষ বরাবর হয়, তাহলে সেই দূরত্বটা ধনাত্মক, সেই দূরত্বটা হবে পজিটিভ বা ধনাত্মক। আর যদি যে দূরত্ব মেরু থেকে মাপবো সেটা যদি রশ্মির বিপরীত দিকে হয়, অর্থাৎ নেগেটিভ এক্স অক্ষ বরাবর হয়, তাহলে সেই দূরত্বটা ঋণাত্মক ধরা হবে, সেই দূরত্বটা ঋণাত্মক ধরা হবে। এইগুলো তোমরা মনে রাখবে চিহ্নের নিয়ম অঙ্ক করার ক্ষেত্রে। অর্থাৎ আমি এক কথায় মনে রাখার উপায় বলেছি, যেটা ডান দিকে হবে সেটা ধনাত্মক মানে পজিটিভ এক্স অক্ষে, আর যেটা নেগেটিভ এক্স অক্ষে হবে সেটা ঋণাত্মক। আর সবসময় বস্তুকে আমি বলেছি বারবার বাম দিকে বসাবে, অঙ্ক করার ক্ষেত্রে বাম দিকে বস্তু থাকবে, বা এটা নিয়ম লেন্সের সবসময় বাম দিকে বস্তু বসানো, লেন্স বা দর্পণে। আমরা তাহলে চিহ্নের নিয়ম যেটা আমরা জানলাম। এবার আমরা যেটা আজকে ডিসকাস করব সেটা হচ্ছে গোলীয় তলে প্রতিসরণের দরুন বস্তু বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করব। গোলীয় তলে প্রতিসরণের দরুন বস্তু বিন্দুর প্রতিবিম্ব নির্ণয়। গোলীয় তলে প্রতিসরণের দরুন গোলীয় তলে প্রতিসরণের দরুন বস্তু বিন্দুর প্রতিবিম্ব নির্ণয়। গোলীয় তলে প্রতিসরণের দরুন বস্তু বিন্দুর প্রতিবিম্ব আমরা নির্ণয় করব। মনে করি μ1 ও μ2 প্রতিসরাঙ্ক যুক্ত দুটি মাধ্যমকে m1 m2 গোলীয় তল পৃথক করেছে। গোলীয় তলের বক্রতা কেন্দ্র C, P বস্তুটি μ1 প্রতিসরাঙ্ক যুক্ত মাধ্যমে অবস্থিত, আর μ2 প্রতিসরাঙ্ক যুক্ত মাধ্যম থেকে বস্তুটিকে দেখা হবে বা দেখা হচ্ছে। মানে আমরা এখানে m1 আর m2 একটা গোলীয় তল পৃথক করেছে, দুটো স্বচ্ছ মাধ্যম, একটা μ1, একটা হচ্ছে তোমার μ1 মাধ্যম, আর একটা হচ্ছে μ2 মাধ্যম, দুটো মাধ্যম পৃথক করেছে। তাহলে অবতল গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে আমরা বিবেচনা করব, আমরা বলেছি উত্তল গোলীয় প্রতিসরক তল আর অবতল গোলীয় প্রতিসরক তল। তাহলে আমরা এখানে অবতল গোলীয় তলের ক্ষেত্রে আমরা বিবেচনা করব, যদি μ1 গ্রেটার μ2 হয় এবং বস্তু যদি পি তোমার ঘনমাধ্যমে অবস্থিত হয়, পি বিন্দুটি যদি বস্তু হয়, পি থেকে একটা রশ্মি আমাদের এখানে এ বিন্দুতে আবাহিত হয়েছে, হয়ে পি এ কিউ পথে নির্গত হয়েছে। প্রথম কথা, আমরা প্রতিসরণের নিয়ম কি জানি? ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে ডেফিনেটলি I1 কোণ আর I2 কোণ, I2 গ্রেটার দ্যান I1 হবে, তাহলে এটা বেঁকে গেল। তাহলে এইখানে যদি আমরা চোখ রাখি, এখানে যদি আমরা চোখ রাখি, দেখবো, আর আমরা আমাদের চোখ বাঁকা পথ অনুসরণ করতে পারে না, দেখবো আলোক রশ্মিটা I বিন্দু থেকে আসছে। তাহলে I হলো P বস্তুর অসৎ প্রতিবিম্ব, P বস্তুর অসৎ প্রতিবিম্ব হলো I। এই হচ্ছে অবতল গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে আমাদের যদি বস্তুটা পি বিন্দুতে হয় মানে ঘনমাধ্যমে, তখন আমাদের চিত্রটা কিরকম হবে এটা দেখানো হলো। আবার আমাদের ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রেও, অবতল গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রেও আমাদের সদ্বিম্ব গঠিত হয়। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের এইখানে দেখা যাচ্ছে যে m1 m2 গোলীয় তল, μ1 হচ্ছে আমাদের ঘনমাধ্যম,
এটা ঘন, আর মিউ2 হচ্ছে লঘু মাধ্যম। সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এই পি বিন্দু বস্তুটাকে এমন একটা অবস্থানে বসাতে হবে যে I1 আপাতন কোণটা এমন একটা নির্দিষ্ট কোণে ফেলতে হবে, প্রতিসরণের কোণের মানটা আরো যেন বেশি হয়। তাহলে আরো প্রতিসরণের কোণ বেশি হতে গেলে আমাকে I1টাকে বাড়াতে হবে। I1টাকে এমন একটা নির্দিষ্ট কোণে বাড়ালাম যার ফলে I2টা এত বেশি হলো যে আলোক রশ্মিটা গিয়ে আমাদের প্রধান অক্ষকে ছেদ করলো এবং I বিন্দুতে আমাদের সৎ প্রতিবিম্ব গঠিত হলো লঘু মাধ্যমে। তাহলে লঘু মাধ্যমে সৎ প্রতিবিম্ব গঠিত হলো। এটা হচ্ছে অবতল গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে দুটো কেস। একটা হচ্ছে অসৎ বস্তু তৈরি হলো, অসৎ প্রতিবিম্ব, আর একটা হলো সৎ প্রতিবিম্ব। তোমরা এটা বই থেকে পাবে, 7টা থেকে পেয়ে যাবে। তোমরা এটা চিত্রগুলো নোট করবে বেশি, আর কি হচ্ছে এটুকু লিখবে। এগুলো দিয়ে অঙ্ক আসবে, জিনিসগুলো বুঝতে হবে। আমরা আরেকটি অঙ্কন করব, যদি লঘু থেকে ঘন মাধ্যমের ক্ষেত্রে হয় তখন কি করবে আমরা ডিসকাস করব। লঘু থেকে ঘন মাধ্যমের ক্ষেত্রে কি হয়। লঘু থেকে ঘন মাধ্যমের ক্ষেত্রে আমাদের কি হয়, যদি μ1 লেস দ্যান μ2 হয়, তাহলে আমাদের আবার গোলীয় তল অঙ্কন করলাম, m1 m2, তাহলে এটা μ1 এটা μ2, এটা μ1 এটা μ2, আমাদের μ1 লেস দ্যান μ2 এখানে। তাহলে আমরা এখানে প্রধান অক্ষ অঙ্কন করলাম, এই হচ্ছে বক্রতা কেন্দ্র, এই হচ্ছে অবিলম্ব, CN, এইখানে P বস্তুটা অবস্থান করছে, এই হচ্ছে I1 কোণ। আমরা জানি এটা হচ্ছে তোমার লঘু মাধ্যম আর এটা ঘন মাধ্যম। আমরা জানি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম আলোক রশ্মি প্রতিষ্ঠিত হলে আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়, আলোক রশ্মি অবিলম্ব থেকে এই অবিলম্বের কাছে চলে যায়। কাছে চলে গেলে তাহলে এইখানে PQ পথে AQ পথে নির্গত হলো, এখানে চোখ রাখলে মনে হবে আলোক রশ্মিটা I মিউ থেকে আসছে। তাহলে I হলো P বস্তুর অসৎ প্রতিবিম্ব, P বস্তুর অসৎ প্রতিবিম্ব। এই হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের ক্ষেত্রে আমাদের অবতল গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে কয়েকটা আমরা চিত্র দেখালাম। এবার আমরা উত্তল গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে অঙ্কন করে দেখাবো। উত্তল গোলীয় তলে উত্তল গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে বস্তু লঘু মাধ্যমে ও দর্শক ঘন মাধ্যমে μ1 লেস দ্যান μ2, তাহলে সেখানে উত্তল দিক, এই দিকটা উত্তল দিক, μ1 হচ্ছে আমাদের লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। তাহলে P বিন্দুতে বস্তু থেকে আগত রশ্মি PA গোলীয় তলে এই বিন্দুতে আবদ্ধ হয়েছে, CN অবিলম্ব। আমরা জানি লঘু থেকে ঘনতে গেলে আলোক রশ্মি অবিলম্বের দিকে ভেঙে যায়, তাহলে অবিলম্ব এইটা, তাহলে আলোক রশ্মিটা অবিলম্বের দিকে, মানে এইটা অবিলম্বের দিকে ভেঙে যাবে। তাহলে PQ পদে যদি নির্গত হয়, এখান থেকে চোখ রাখলে আমরা দেখব I বিন্দু থেকে আসছে। তা I হলো P বস্তুর অসৎ প্রতিবিম্ব। আর যদি আপাতন কোণের মানটা প্রতিসরণ কোণের মানের থেকে খুব বেশি হয়, I1 যদি I2 থেকে খুব বেশি হয়, তাহলে P বিন্দুটাকে বস্তুটাকে যদি আরেকটু মেরুর কাছাকাছি নিয়ে আসা হয়, তাহলে I1 কোণটা বেড়ে যাবে। আমরা আরো কাছে নিয়ে এলে আরো বাড়বে। তাহলে আলোক রশ্মিটা, পরিচিত রশ্মিটা আরো বেশি করে অবিলম্বের দিকে বাঁকবে, বেঁকে আমরা প্রধান অক্ষকে ছেদ করবে, I বিন্দুতে মিলিত হবে। তাহলে I হবে P বস্তুর সৎ প্রতিবিম্ব, P বস্তুর সৎ প্রতিবিম্ব। আর 2 নম্বর, যদি আমাদের
ঘনমাধ্যম হয়, মানে উত্তল গোলীয় তলের ক্ষেত্রে যদি এদিকটা ঘনমাধ্যম হয় আর এদিকটা লঘু মাধ্যম হয়, মানে জাস্ট এই রেখাটা বস্তু ঘনমাধ্যমে আর দর্শক হচ্ছে লঘু মাধ্যমে, তাহলে μ1 গ্রেটার দ্যান μ2, তখন আমাদের কি ঘটবে ছবিটা আমি একটু অঙ্কন করব। দেখো কি ঘটবে। পি থেকে একটা রশ্মি পি এ গোলীয় তলে আবাহিত হলো এ বিন্দুতে, সি এর অভিলম্ব। আমরা জানি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি আবাহিত হওয়ার পর প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। দূরে সরে যায় মানে এইটা এইভাবে, আমরা এই ছবিটা একটুখানি এরকম করে আঁকি, এইভাবে দূরে সরে গেল। মানে কি বলতো, তাহলে এখান থেকে যদি সোজা দেখি আই থেকে আসছে বলে মনে হবে, তাহলে আই হলো বস্তুর অসৎ প্রতিবিম্ব, আই হলো বস্তুর অসৎ প্রতিবিম্ব। তাহলে এই কোণটা হলো I2 কোণ আর এইটা হলো I1 কোণ। তাহলে গোলীয় তলে প্রতিসরণের দরুন বস্তুর বিন্দুর প্রতিবিম্ব কিরকম ঘটে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখালাম। আমরা এবার গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে অনুবন্ধী ফোকাসদ্বয়ের মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করব। গোলীয় তলে প্রতিসরণ এবং অনুবন্ধী ফোকাস দ্বয়ের মধ্যে সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করব। আমরা গোলীয় তলে প্রতিসরণ এবং অনুবন্ধী ফোকাস দ্বয়ের মধ্যে সম্পর্ক দ্বারা প্রতিষ্ঠা করব। অবতল গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে আমরা ধরে নিই M1 M2 একটি অবতল গোলীয় প্রতিসরক তল। এই চিত্রে M1 M2 একটি অবতল গোলীয় প্রতিসরক তল। অবতল গোলীয় প্রতিসরক তল। আচ্ছা, একদিকের প্রতিসরাঙ্ক μ1, অন্য দিকের মাধ্যমে প্রতিসরাঙ্ক μ2, μ1 লেস দ্যান μ2। চিত্রে পি এ আপাহিত রশ্মি এ বিন্দুতে আপাহিত হয়ে এ কিউ পথে প্রতিষ্ঠিত হয়েছে। দেখো পি এ রশ্মি এ বিন্দুতে আপাহিত হয়ে এ কিউ পথে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিসরণের পর আই বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হচ্ছে। এখানে যদি চোখ রাখা হয় মনে হবে আই থেকে আসছে, আই বিন্দু থেকে আসছে। তাহলে আই হলো পি বিন্দু বস্তুর অসৎ প্রতিবিম্ব। আমরা এখানে আপাতন কোণ হচ্ছে I1, পি এ সি কোণ, চিত্রে দেখো পি এ সি কোণ আপাতন কোণ I1, প্রতিসরণ কোণ কিউ এ এন কোণ সমান I2, প্রতিসরণ কোণ কিউ এ এন কোণ সমান হচ্ছে I2। এবার স্নেলের সূত্র প্রয়োগ করে পাই। স্নেলের সূত্রানুসারে, স্নেলের সূত্রটা আমরা জানি μ1 sin I1 সমান μ2 sin I2, এই সূত্রটা আমরা জানি। তাহলে আমরা লিখব μ1 sin I1 সমান μ2 sin I2। উভয় দিকে আমরা sin থিটা যদি ভাগ করে দিই, উভয় দিকে আমরা sin থিটা যদি আমরা ভাগ করে দিই, বা or μ1 sin I1 by sin theta equal to μ2 sin I2 by sin theta। থিটাটা হচ্ছে এখানে ধরেছি ACI কোণ, ACP কোণ, অতএব থিটা ACP কোণ সমান হচ্ছে
আমাদের থিটা, এসি বি কোণ সমান হচ্ছে থিটা। এবার আমরা কয়েকটা ত্রিভুজ এখানে নেব, কয়েকটা ত্রিভুজ কি কি নেব আমরা এখানে, ধরে নাও এপিসি ত্রিভুজ, এপিসি ত্রিভুজ, এপিসি ত্রিভুজ থেকে আমরা এই ত্রিভুজ সূত্র ফেলবো। এপিসি ত্রিভুজ থেকে কি পাই দেখো, এপিসি তাহলে I1 মানে সাইন I1 বাই পিসি, সাইন I1 বাই পিসি ইকুয়াল টু সাইন I1 বাই পিসি ইকুয়াল টু সাইন থিটা বাই পিএ, সাইন থিটা বাই পিএ লিখতে পারি। বা এটা আমাদের এক নম্বর সমীকরণ করা থাক, সাইন I1 বাই সাইন থিটা ইকুয়াল টু পিসি বাই পিএ, ইকুয়াল টু আমরা লিখতে পারি পিসি বাই পিএ। এবার আমরা ত্রিভুজ এআইসি, এআইসি থেকে কি পাচ্ছি দেখো, এই কোণটা দেখো, এই কোণটা I2 প্রতিসরণ কোণ, তাহলে এটা বিপ্রতীপ কোণ, এই যে সিএআই কোণ বিপ্রতীপ কোণ, সিএআই কোণটা কি কোণ বিপ্রতীপ কোণ, তাহলে আমরা লিখতে পারি সাইন I2 বাই সিআই সমান সাইন থিটা এই কোণটা বাই আইএ, তাহলে বা সাইন I2 বাই সাইন থিটা সমান সিআই বাই আইএ, সিআই বাই আমরা লিখতে পারি আইএ। এবার এক নম্বর সমীকরণে বসিয়ে দেবো, তাহলে এই যে এইটা আর এইটা আমরা এক নম্বর সমীকরণে বসাবো। কি পাবো এক নম্বর সমীকরণ থেকে, অতএব μ1 sin I1 বাই sin θ সমান পিসি বাই পিএ সমান sin I2 বাই sin θ সমান সিআই বাই আইএ। এখানে সরি একটা মিউ আছে সমান মিউ, μ1 পিসি বাই পিএ সমান μ2 সিআই বাই আইএ। এবার আমাদের গোলীয় তলের উন্মেষটা যদি ক্ষুদ্র হয়, গোলীয় তলের উন্মেষটা যদি আমাদের ক্ষুদ্র হয়, তাহলে উন্মেষ যদি আমাদের ক্ষুদ্র হয় তাহলে আমরা লিখতে পারি পিএ আর পিও ইকুয়াল আইএ আর আইও ইকুয়াল। তাহলে আমরা একটু এখানটা বুঝছি, তোমরা দেখতে পাচ্ছ তো, বই থেকে নোটটা করে নেবে। তাহলে আমরা এখানে লিখতে পারি তোমার যদি গোলীয় তলের উন্মেষ ক্ষুদ্র হয়, যদি গোলীয় তলের উন্মেষ ক্ষুদ্র হয় গোলীয় তলের উন্মেষ যদি ক্ষুদ্র হয় তাহলে আমরা কি লিখতে পারি পিএ সমান পিও এবং আইএ সমান আইও। অতএব এই 2 নম্বর সমীকরণ থেকে পাই μ1 পিসি মানে কত, ওপি মাইনাস ওসি বাই পিএ মানে কত, পিও বা ওপি, μ2 সিআই এর জায়গায় কি লিখবো আইও, সরি সিআই এর জায়গায় কি লিখবো সিআই মানে ওআই মাইনাস ওসি বাই আইএ মানে কি লিখবো আইএ মানে ওআই লিখতে পারি। তাহলে আমরা এখানে নিচেটা মুছছি একটু, অতএব
মিউ ওয়ান, এটা ওয়ান মাইনাস ওসি বাই ওপি, মিউ টু ওয়ান মাইনাস ওসি বাই ওয়াই। ঠিক আছে, ওসি। আচ্ছা, আমরা এবার যেটা লিখবো, তাহলে ওসি সমান হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, তো তাহলে আর চিহ্নটা কি হবে, মাইনাস, মেরু থেকে আমরা রশ্মির বিপরীত দিকে মাপছি। ওপি হচ্ছে বস্তু দূরত্ব, সেটাও মাইনাস ইউ, আর ওয়াই হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, এটাও মাইনাস বি। চিহ্নের নীতি আমরা পেয়েছি, বসাই। মিউ ওয়ান ওয়ান মাইনাস ওসির জায়গায় লিখবো আর বাই ওপির জায়গায় মাইনাসটা কেটে গেল, মিউ টু গুণিতক ওয়ান মাইনাস এই একই ব্যাপার আর বাই জি, গুণ করে দাও, বা মিউ ওয়ান মাইনাস মিউ ওয়ান আর বাই ইউ সমান মিউ টু মাইনাস মিউ টু আর বাই ভি, বা আমরা মিউ টু মাইনাস মিউ ওয়ান করবো এখানে, তাহলে বা এটা এদিকে নিয়ে এসো, মিউ টু আর বাই ভি মাইনাস মিউ ওয়ান আর বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান, বা আমরা এটাকে আর কমন নিয়ে নিই, মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এই হচ্ছে আমাদের গোলীয় তলে প্রতিসরণের ফলে অনুবন্ধী ফোকাস দ্বয়ের মধ্যে সম্পর্ক। মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এই হচ্ছে গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে আমাদের সম্পর্ক। তাহলে গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে সম্পর্ক হলো মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। তোমাদের একটা টাস্ক দিলাম, উত্তল গোলীয় তলের ক্ষেত্রে যেটা হবে বইয়ের হেল্প নিয়ে তোমরা কিন্তু ওটা করবে। সেম জিনিস, একই লেখা, শুধু ছবিটা উল্টো দিকে হবে, দেখে এইভাবেই প্রমাণ করতে হবে, তোমরা ওটা করবে। ঠিক আছে, আমরা এবার যেটা আলোচনা করব হচ্ছে ফোকাস, প্রথম মুখ্য ফোকাস আর দ্বিতীয় মুখ্য ফোকাস নিয়ে আলোচনা করব। গোলীয় প্রতিসরণ তলে দুই মুখ্য ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করব। গোলীয় তলে প্রতিসরণ তলে দুই মুখ্য ফোকাস দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। তাহলে আমরা প্রথম মুখ্য ফোকাস নির্ণয় করব আগে। প্রথম মুখ্য ফোকাস কি? প্রথম মুখ্য ফোকাস হলো গোলীয় তলের প্রধানক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু, উত্তল গোলীয় তলের ক্ষেত্রে সেই বিন্দু থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ উত্তল গোলীয় তলে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধানক্ষের সমান্তরালে নির্গত হয়। আর অবতল গোলীয় তলে তোমার অভিসারী আলোক রশ্মিগুচ্ছ যেন F1 বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, প্রতিসরণের পর প্রধানক্ষের সমান্তরালে নির্গত হয়। তাহলে অথবা যে বিন্দুতে অভিসারী হচ্ছে, যে বিন্দুতে, এটা যেমন হচ্ছে প্রধানক্ষের উপর অবস্থিত যে বিন্দু থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ গোলীয় তলে প্রতিসরণের পর প্রধানক্ষের সমান্তরালে নির্গত হয়। আর গোলীয় তলের ক্ষেত্রে হচ্ছে যে বিন্দু অভিমুখে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ গোলীয় অবতল তলে প্রতিসরণের পর প্রধানক্ষের সমান্তরালে নির্গত হয়, সেই বিন্দুটাকে বলা হয় আমাদের প্রথম মুখ্য ফোকাস। তাহলে গোলীয় তলের সাধারণ সূত্র কি জানি আমরা? মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। ছোট আর বা বড় আর আমরা লিখতে পারি। আচ্ছা, তোমাদের একটা আমি আগেরটা পড়াতে একটা জিনিস বলিনি, মানে ওটা জাস্ট অঙ্ক করার জন্য মনে রাখবে। আমরা এই যে ফর্মুলাটা প্রুভ করেছিলাম, বলেছিলাম যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি প্রতিসরণের ক্ষেত্রে এটা বলেছিলাম। হ্যাঁ, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে, তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে মানে মিউ ওয়ান লঘু ছিল, মিউ টু ঘন ছিল। আর যদি উল্টোটা হয়, ঘন থেকে লঘু হয়, তখন সূত্রটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তখন হবে মিউ ওয়ান বাই ভি মাইনাস মিউ টু বাই ইউ ইজ ইকুয়াল টু
মিউ1 মাইনাস মিউ2 বাই আর, এটা মনে রাখবে। তখন এটা মিউ2 গ্রেটার দ্যান মিউ1 ছিল, তখন হবে মিউ1 গ্রেটার দ্যান মিউ2, মানে একই ছবি থাকছে বাঁ দিক থেকে ডান দিকে ঘন থেকে লঘু। মিউ1 বাই বি মাইনাস মিউ2 বাই ইউ সমান মিউ1 মাইনাস মিউ2 বাই আর। তখন কি ফর্মুলাটা হবে? মিউ1 বাই বি মাইনাস মিউ2 বাই ইউ সমান মিউ1 মাইনাস মিউ2 বাই আর। এটা তোমরা মনে রাখবে। তাহলে এই সূত্রে আমাদের কি বলেছে, এখান থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ পজিশনের পর তোমার কোথায় মিলিত হচ্ছে? অসীমে। তাহলে আমরা এখানে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব আমরা নির্ণয় করব এখানে। তাহলে প্রতিবিম্ব অসীমের শীর্ষে সমান ভি সমান কত? ইনফাইনাইট। ভি সমান অসীম, ইনফাইনাইট। আর ইউটা সমান f1। আমাদের এই মূল বিন্দু থেকে দূরত্বটা হচ্ছে, মেরু থেকে দূরত্ব হচ্ছে f1 পথ দূরত্ব। তাহলে এটা বসাই সমীকরণে, মিউ2 বাই ইনফাইনাইট মাইনাস মিউ1 বাই f1, মিউ1 বাই f1 ইজ ইকুয়াল টু মিউ2 মাইনাস মিউ1 বাই আর। বা আমরা এখান থেকে কি পেলাম? f1 সমান একবারে মিউ1 আর বাই মিউ2 মাইনাস মিউ1, এখানে মাইনাস দিতে হবে। তাহলে আমরা প্রথম মুখ্য প্রকাশ দৈর্ঘ্য নির্ণয় করলাম, f1 সমান মাইনাস মিউ1 আর বাই মিউ2 মাইনাস মিউ1। এবার যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে দ্বিতীয় মুখ্য প্রকাশ। দ্বিতীয় মুখ্য প্রকাশ কি? দ্বিতীয় মুখ্য প্রকাশ হচ্ছে, ছবিটা এরকম, ছবিটা হচ্ছে প্রথমে উত্তল গলীয় তলগুলি, সমান্তরাল রশ্মিগুচ্ছ আবাহিত হলো, তারা যে বিন্দুতে মিলিত হচ্ছে। আর একটা হলো তাহলে এবার আমাদের সংজ্ঞাটা একটু আলাদা। যখন সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ উত্তল গোলীয় তলে আবাহিত হওয়ার পর প্রতিসরণের পর একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, অর্থাৎ অভিসারী হয়ে মিলিত হয়, সেই বিন্দুটাকে বলা হয় দ্বিতীয় মুখ্য প্রকাশ উত্তল গোলীয় তলে। আর অবতল গোলীয় তলের ক্ষেত্রে যখন সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ গোলীয় তলে প্রতিসরণের পর অবস্থিত হয়ে যায়, অর্থাৎ অবস্থিত নয়, অপসারী হয়ে নির্গত হয় এবং দেখে মনে হয় f2 বিন্দু থেকে নির্গত হচ্ছে, তাহলে এই f2 বিন্দুটিকে বলা হয় অবতল গোলীয় তলের দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে এটাকে বলা হয় অবতল গোলীয় তলের দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে অবস্থিত হচ্ছে বলে মনে হয়, তাহলে f2 হলো দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে এখানেও গোলীয় তলের আমাদের সাধারণ সূত্র থেকে পাই মিউ2 বাই ভি মাইনাস মিউ1 বাই ইউ সমান মিউ2 মাইনাস মিউ1 বাই বড় আর। তাহলে এখানে অসীম থেকে আসছে, তাহলে ইউ সমান ইনফাইনাইট আর ভি সমান হচ্ছে f2, এটা হচ্ছে f2 যদি আমরা করি, ভি সমান আমরা এখানে লিখবো f2। তাহলে বসাই মিউ2 বাই f2 মাইনাস মিউ1 বাই ইনফাইনাইট সমান মিউ2 মাইনাস মিউ1 বাই আর। তাহলে মিউ2 বাই f2 is equal to মিউ2 মাইনাস মিউ1 বাই আর। তাহলে f2 is equal to কত হলো? f2 is equal to mu2 r by mu2 minus mu1। তাহলে এই হলো আমাদের দ্বিতীয় মুখ্য প্রকাশ দৈর্ঘ্য। গোলীয় তলে পরিসরক তলে দুই মুখ্য প্রকাশ দৈর্ঘ্য কি আমরা জানলাম। আমরা নেক্সট দিন আমরা আলোচনা করব লেন্স এবং লেন্সের বিভিন্ন রকম সমীকরণ, লেন্সের ফর্মুলা, লেন্স মেকার ফর্মুলা, এগুলো আলোচনা করবো। তাহলে আজকে তোমরা গোলীয় তলের
প্রতিসরণ করলে গোলীয় তলে প্রতিসরণের যে সাধারণ সূত্রটা প্রতিষ্ঠা করবে উত্তল গোলীয় তলের ক্ষেত্রে এবং অবতল গোলীয় তলের ক্ষেত্রে, এবং ফোকাস দৈর্ঘ্যগুলো নির্ণয় করবে। ঠিক আছে।